নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টির অভিযোগ শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধানের অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলেছেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষের ওপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ মির্জা ফখরুলের। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুদক। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে চিঠির মাধ্যমে অভিমত চেয়েছে সরকার। 23 জানুয়ারির মধ্যে মতামত পাঠানো যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই মন্তব্য অর্থনীতি বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্যের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। এখনই অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা না আনা গেলে সাধারণ মানুষ এবং যারা সংস্কার চায় তারাও ধৈর্যহারা হয়ে যাবে বলেও মনে করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, টিসিবির 1 কোটির মধ্যে 37 লাখ ভুয়া কার্ডধারী আছে। তিনি আরও জানান, দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্যাক্স ফাঁকি রোধ করতে হবে। সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলে আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। আসন্ন বাজেটকে কেন্দ্র করে আমাদের শ্বেতপত্রের ভিতরে যে সমস্ত বিশ্লেষণ এবং সুপারিশ আছে সেগুলোকে আরো জোরদারভাবে তুলে ধরার। We felt it has become necessary, pertinent, to highlight those recommendations and analysis in the wake of given the preparation for the upcoming budget, if not the midterm framework, budgetary framework, as well as the other reform efforts which are going on. আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। আমাদের এটা চিন্তিত করেছে। 37 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? এন্ড এট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে এটাকে যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি, এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর an unregulated market like ours, the indirect taxes are critically important. কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দেই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দেই, এটা অ্যাকুমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। সাধারণ জনগণের ওপর কর এবং ভ্যাট আরোপের মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অন্তর্বর্তী সরকারের উচিত ঋণ খেলাপি অলিগার্কদের অপরিশোধিত ঋণ পরিশোধে এবং পাচার করা টাকা ফিরিয়ে আনতে বাধ্য করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে দাবি করে মহাসচিব বলেন, এই অদক্ষতা এবং সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত কর ও ভ্যাটে জনগণের ভোগান্তি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই 100টিরও বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলছে তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। বর্তমানের প্রেক্ষিতে এবং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত
অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে। মাত্র 2% নগদায়ন করে বৃহৎ আকার ঋণ পরিশোধে শিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে ফেলে রেখেছে। সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাধ্য করা। মির্জা ফখরুল নীতিমালার প্রণয়নে সবার আগে জনগণের কথা বিবেচনায় নেয়ার অনুরোধ জানান। সেই সাথে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি পরামর্শ দেন। ভয়ঙ্কর একটা মাথা ভারী প্রশাসন আছে, আপনারা জানেন, সেটা অনেক বলেছেন। এটা কিন্তু অনেক বেশি আপনার মানে এটা আমাদেরকে সরকারকে তাদের দিতে হয়, বেতন দিতে হয়, এবং অপ্রয়োজনীয় খাতে আর প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে, কিন্তু সেই করে এখন থেকেই গেছে। আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে, এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা ইন্টার গভর্নমেন্টের একটা যোগ সাজস করে দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে এগুলো চিঠি বের করে নেওয়া হচ্ছে। রাজস্ব প্রশাসনে পতিত সরকারের দোসররা বহাল তবিয়তে আছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সহজ পন্থার পরোক্ষ কর আদায় করে রাজস্ব বাড়ানোর এনবিআর এর পরামর্শ অযৌক্তিক। যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি এখন ওই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর করের চাপ দেন, ভিএটির চাপ দেন, সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। অ্যাট দি সেম টাইম আপনার মহার্ঘ ভাতা তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না। আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। বিএনপি মনে করে খরচ কমানোর পাশাপাশি এমন কিছু উৎস ও উপায় খুঁজে বের করা উচিত যা দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ তৈরি করবে না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুদকের একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে। এরপর মাসুদ বিশ্বাসকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মামলার এজাহারে বলা হয়েছে, মাসুদ বিশ্বাস নিজ নামে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর জন্য দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছ থেকে মতামত নেবে সরকার। এই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পর গণ অভ্যুত্থানে অংশ নেয় রাজনৈতিক দলসহ সকল অংশীজনের কাছ থেকে এই অভিমত নেয়ার সিদ্ধান্ত হয়। মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়, এই ঠিকানায় আগামী 23 জানুয়ারির মধ্যে চিঠি মারফত অভিমত জানানো যাবে। দল, ব্যক্তিসহ বিভিন্ন উৎস থেকে আসা অভিমত পর্যালোচনা করে একটি সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষণা করা হবে বলে জানা গেছে। শেখ হাসিনার পতনের ঘটনাকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন দাবি জানিয়ে আসছে। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঘোষণাপত্র নিয়ে সংলাপ করেন। ওই সংলাপে আরও আলাপ আলোচনা করে এবং মতামত নিয়ে ঘোষণাপত্র করার পরামর্শ আসে। ওই সংলাপের পর সাধারণ মানুষ সহ সবার মতামত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকার কারণে হারানো ইমেজ এখনও ফিরে পাবার লক্ষ্য নেই পুলিশের। এর দায় রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট প্রশাসনেরও বলছেন বিশেষজ্ঞরা। যথাযথ নজরদারি, তদারকি এবং জবাবদিহির চর্চা থাকলে পুলিশের এই দশা হয় না বলে অভিমত তাদের। রিপোর্ট করছেন SM ফয়েজ। গণ অভ্যুত্থানের প্রায় 6 মাস চলেও আতঙ্ক কাটেনি পুলিশে, হতাশাও পুরো বাহিনীতে। এখনো মাঝে মধ্যে হামলার শিকার পুলিশ সদস্যরা।
থানার মধ্যে ঘটছে পুলিশ সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা। আবার গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তার খোদ থানা থেকেই পালানোর ঘটনাও প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক ও পেশাগত টানাপোড়েনে সময় কাটছে পুলিশের। এত প্রতিকূলতায় ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টায় কুলাচ্ছে না পুলিশ। আমরা যদি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করি আমাদের, তখনই কিন্তু জনগণের সাথে যে মেলবন্ধনটা, যে ব্রিজটা, সেটি আরও অনেক বেশি পাকাপোক্ত হবে এবং বেশি শক্ত হবে। তো আমরা সে লক্ষ্যে কাজ করছি এবং জনগণকে সাথে নিয়ে সেই কাজগুলো করা হচ্ছে। বিপদ সংকট কাটিয়ে উঠতে পেরেছি। আমরা এখন একটা সুন্দর এবং সাধারণ জনগণের সহিত একটা যোগাযোগ সম্বলিত একটি পুলিশ আমরা চালু করেছি। পুলিশের সেবার মান বাড়লে অপরাধ কমবে এমন মতো আছে কারো কারো। মানে সিকিউরিটিটা সবাই ভালো চায়, তো আরও একটু অ্যাক্টিভ হলে ভালো হয়। আমরাও যেহেতু প্রবলেম পড়ে এসেছি, এটাও একটা ওনাদের জন্য পরীক্ষার মতো। ওনারা যদি দিতে পারে তাহলে আমি এলাকায় গিয়ে খুব প্রশংসাই করব। এপ্রুভ হচ্ছে, একটু আগের 5 আগস্টের পর থেকে আর একটু ভালো দিকে যাচ্ছে। পুলিশকে জবাবদিহিতায় আনা তাগিদ বিশেষজ্ঞদের। থাকতে হবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করার নিশ্চয়তাও। কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করার যে অঙ্গীকার, এটা পুলিশ বহুবার করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দল আসলে সেই অঙ্গীকারটা তারা ভুলে যায়, রাজনৈতিক দলের সদিচ্ছায় বা ইচ্ছায় তারা কাজ করে। এই জায়গা থেকে পুলিশের একটা স্বতন্ত্র কাঠামো বা একটা পরিচয় দাঁড় করাতে হবে, সেটি কিন্তু একান্তই পুলিশের। পুলিশ আজকে যতটুকু বিতর্কিত হয়েছে সেটি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়েছে। এই বিতর্কের জায়গাটিতে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে গেলে সেটি পুলিশকে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসলে তাকে সেটা দূর করতে হবে। পুলিশ প্রশাসন ঢিলেঢালা একটা অবস্থানে আছে। এই ঢিলেঢালা অবস্থান থেকে তাদেরকে আবার কঠোর একটা পর্যায়ে আসতে হবে এবং শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সংস্কার প্রয়োজন। সংস্কারটা আসলে যেটা হবে, মানুষের ভেতরে গ্রহণযোগ্যতা বাড়বে পুলিশের প্রতি। পুলিশও একটা স্বাধীন ইনস্টিটিউশন হিসেবে নিজেকে চিন্তা করার একটা জায়গা তৈরি হবে। পুলিশ সংস্কার শুধু কমিশন গঠন নয়, অধ্যাদেশ ও আইন সংশোধনের তাগিদও বিশেষজ্ঞদের। পুলিশ সার্ভিসটা হওয়া উচিত সেবা দেওয়া, তো ওই জায়গাটায় পরিবর্তন দরকার। পুলিশ জনগণ সম্পর্কটা হবে খুব বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমাদের রাজনীতিকীকরণ বলি, এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় না, উপমহাদেশের অনেক রাজনীতিক চরিত্রটাই এরকম যে পুলিশকে আসলে সরকারের একটা মানে দলীয় একটা প্রশাসন তৈরি করে ফেলা হয়, বাহিনী তৈরি করে ফেলা হয়। তো এই বাহিনী তো জনগণের খুব কাছে হুট করে চলে যেতে পারবে না। পুলিশ নিজেরাই নিরাপত্তা ঝুঁকিতে আছে, তো কোথাও যখন পুলিশ নিজেই নিরাপত্তা ঝুঁকিতে থাকবে, সে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আবার এই সংস্কারকে সামনে রেখে একেবারে চলতি সময় বা এই মুহূর্তে ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের যতটুকু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে অপরাধীরা কাজে লাগিয়ে নানাভাবে অপরাধ করছে। সংস্কারের মাধ্যমে বা এই কমিটি বা কমিশন যে বিষয়গুলোকে সুপারিশ করলো, সেগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে যদি পুলিশের অতীত মানসিকতার পরিবর্তন করা যদি সম্ভব না হয়, তাহলে সেই সংস্কার তো মোটা দাগে কোনো কাজে আসবে না। শোরগোল কম করে পুলিশের কার্যকর সংস্কার চান এই বাহিনীর পেশাদার সদস্যরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের যৌথ কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও বলেন, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সমাজ থেকে দুঃশাসন এবং দুর্নীতি কবর রচিত করার জন্য। যারা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজের সঙ্গে জড়িত তারা দয়া করে এগুলো ছেড়ে দেন, না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। এর আগে 2008 সালের 8 ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বশেষ কর্মী সম্মেলন করে জামায়াত। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই সাহেবের সেই কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই।
সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, সামঞ্জস্য না থাকা বা পরস্পর বিরোধী নীতিমালার কারণে দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হচ্ছে। শনিবার রাজধানীতে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় নিয়ে এক সেমিনারে ডক্টর ফাহমিদা খাতুন এসব কথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীরা গেল বছর $27 বিলিয়ন দেশে পাঠিয়েছেন। অভিবাসনের মধ্য দিয়ে দেশের কর্মক্ষম 25% মানুষের কর্মসংস্থান হয়। প্রবাসীদের সোনার ডিম পাড়া হাঁস হিসেবে অভিহিত করে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, রাষ্ট্র তাদের দিকে যথাযথ খেয়াল রাখছে না। চলতি বছরের জুনের মধ্যে দেশের পুঁজিবাজারকে ভালো একটি অবস্থানে নেয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত CMJF টকে অংশ নিয়ে এই আশাবাদের কথা জানান তিনি। ডিএসসি চেয়ারম্যান জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গত 15 বছরে পুঁজিবাজার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। নিয়ন্ত্রক সংস্থার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে দেশের পুঁজিবাজারে ক্রমাগতভাবে সংকুচিত হয়ে পড়েছে। প্রতিবেশী দেশগুলো পুঁজিবাজার উন্নত হলেও বাংলাদেশের বাজার অনেক পিছিয়ে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, সমস্যা বেশি হবার কারণে সংস্কার কার্যক্রমে সময় লাগছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টির অভিযোগ শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধানের। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলেছেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষের ওপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ মির্জা ফখরুলের। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুদক। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে চিঠির মাধ্যমে অভিমত চেয়েছে সরকার। 23 জানুয়ারির মধ্যে মতামত পাঠানো যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।